জি ম্যাম। কোনো কোয়েশ্চেন আছে? আহ যতটুকু পড়ছি ততটুকুর মধ্যে নাই। আচ্ছা, ভেরি গুড। তো আমরা একটু ওভারভিউ করি তো, যেন আমরা কি কি পড়েছি। যেমন দ্রাঘিমা রেখা কি, অক্ষরেখা কি, এটা একবার একদম সিম্পলি তুমি আমাকে বলো তো। দ্রাঘিমা রেখা মানে কি, অক্ষরেখা মানে কি? আহ দ্রাঘিমা রেখা হচ্ছে আম, যেটা হচ্ছে মানে আহ লম্বভাবে যে রেখাটা হচ্ছে যে পৃথিবী থেকে মানে কল্পনার দ্বারা যে লম্ব রেখাটা পৃথিবী থেকে মানে পৃথিবীতে হচ্ছে যে ঠিক আছে, ঠিক আছে, লম্ব বরাবর, কিন্তু কিসের লম্ব, কোন বরাবর? আমরা যদি বলি হচ্ছে উত্তর থেকে দক্ষিণ বরাবর। উত্তর থেকে দক্ষিণ। ভেরি গুড। আর এবং দ্রাঘিমা রেখার সবগুলোর দৈর্ঘ্য কি সেম থাকে? না, হ্যাঁ হ্যাঁ হুম। সবগুলোরই সেম। হ্যাঁ, সবগুলা সেম থাকে। এবং তারা কি পূর্ণবৃত্ত হয় নাকি অর্ধবৃত্ত হয়? তারা অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত হয়। ভেরি গুড। আর ঠিক তার অপোজিট গুলাই যদি আমি আরেকভাবে চিন্তা করি, সেটা সবগুলাই হবে হচ্ছে আমাদের অক্ষরেখা। আমরা হ্যাঁ যেটাকে অক্ষাংশ বলি, সেটা মানে কি, সেটা হচ্ছে অক্ষরেখার সাথে একটা কোণ তৈরি করে, দ্রাঘিমা রেখার সাথে একটা কোণ তৈরি করে। তো অক্ষাংশ একটা কোণ, যেটাকে আমরা ইংলিশে বলি ল্যাটিটিউড। আমরা লাস্ট ক্লাসে ল্যাটিটিউড নিয়ে পড়াশোনা করেছি। আমরা কিছু ইকুয়েটর মানে হচ্ছে, সরি, কিছু স্পেশাল রেখা পড়েছি, অক্ষরেখা। যেমন হচ্ছে ইকুয়েটর ছিল বিষুব রেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, মেরু রেখা, এগুলো সব কিন্তু অক্ষরেখার একটা পার্ট ছিল, রাইট? হ্যাঁ। তারপর আবার আমরা কিভাবে অক্ষাংশের কোণ বের করতে হয় এটাও কিন্তু আমরা শিখেছিলাম। তাহলে আসো, আর বিষুব রেখা যেটা, এই রেখাটা কোন অক্ষরেখাটাকে তুমি বিষুব রেখা বলবা? হচ্ছে যে যেই অক্ষরেখাটা পৃথিবীর মাঝ বরাবর চলে গেছে। ভেরি গুড। আর বিষুব রেখার যদি আমি অক্ষাংশ জিজ্ঞেস করি, সেটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। এটাকে 0 ডিগ্রি ধরতে হবে। ভেরি গুড। এবার আসো, আমরা যদি কর্কট ক্রান্তি রেখা বলি, এটা কোন কোন অক্ষরেখাটা, কর্কট ক্রান্তি রেখা? আহ এটা হচ্ছে মানে বুঝিনি। আচ্ছা, ঠিক আছে, তুমি আগে একটা, এগুলো কিন্তু সব কাল্পনিক রেখা, তাই তো? এরকম তো রেখা হ্যাঁ। আসলে পৃথিবীতে নাই। তো ফার্স্টে আমি একটা রেখা চিন্তা করবো যেটা এক্স্যাক্টলি মাঝখান দিয়ে গেছে, কেন্দ্র দিয়ে গেছে, এটাকে বলবো বিষুব রেখা। এখন এইটার সাপেক্ষে এটার কেউ বামে থাকবে, এই রেখার কেউ ডানে থাকবে, তাই না? ধরো আমরা হুম। আজকে একটা কিছু করলাম, একটা লাইন টেনে নিলাম, ওই লাইনের কেউ বামে থাকবে, কেউ ডানে থাকবে, এটাই তো নিয়ম। এখন লাইনটা তুমি যে কোনো ভাবে টানতে পারো। যেমন ধরো আমাদের আমরা এখন যেখানে আছি, ধরো এটা একটা রুম, আমরা চিন্তা করি এখন এই রুমের, আমি এইখানে যদি একটা রেখা টানি, তাহলে এই পাশে যারা আছে তারা লেফটে, এই পাশে যারা আছে তারা রাইটে। এখন রেখাটা কিন্তু আমি এভাবেও টানতে পারতাম। তাহলে আবার আমার এখানে যদি আমি দাঁড়িয়ে থাকি, তাহলে আমার তখন চিন্তা করতে হবে এই পাশে যারা আছে তারা লেফট, এই পাশে যারা আছে তারা রাইট, তাই না? সো তুমি সাপেক্ষ রেখাটা কিভাবে চিন্তা করতেছো, এটা তোমার উপর ডিপেন্ড করে। যেমন আমরা যদি পৃথিবীর কথা চিন্তা করি, তখন পৃথিবীর ঠিক মাঝ বরাবর, পূর্ব পশ্চিম বরাবর যে রেখাটা গেছে 0 ডিগ্রি করে, তাকে আমি কি বলবো? বিষুব বিষুব রেখা। রেখা বলবো। সেই বিষুব রেখার উপরে যারা আছে তাদেরকে কোন কোন সাইডে ফেলবো, উত্তরাংশে না দক্ষিণাংশে? উত্তর। উত্তর। আর যারা নিচের আর দিকে আছে নিচে তাদেরকে কোন দক্ষিণ। পাশে ফেলবো, দক্ষিণ। এবার আসো আমার আমরা কোন কর্কট ক্রান্তি রেখা, তো কর্কট ক্রান্তি রেখাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। এটা কি বলতে, বিষুব রেখার সাপেক্ষে সে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে থাকবে। এখন অক্ষাংশ যেন কেমন বের করে বলছিলাম, এই যে তুমি এটা চিন্তা করবে, সে তোমার কেন্দ্রের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। মনে করো উত্তর পাশে একটা রেখা চিন্তা করো, হ্যাঁ? আমি রেড কালার চিন্তা করলাম। তাহলে উত্তর পাশে মনে করো এই যে একটা রেখা, আমি পুরোটা আঁকলাম না, হ্যাঁ? আর এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। তাহলে এইটা এটার সাথে যে কোণ উৎপন্ন করবে, এটা যদি 23 দশমিক কত বলেছে, 5 হয় নাকি? তেইশ হ্যাঁ দশমিক পাঁচ হয়, তাহলে এটাই হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কোনটা কর্কট ক্রান্তি রেখা? এই যেটা। আর এই কোণটা কত? 23.5। তুমি কি বুঝছো? উত্তরাংশের সাথে, উত্তর সাইডে হ্যাঁ। বিষুব রেখা, তার উত্তর। এখন আসলে সেম রেখাটাই সে যদি দক্ষিণ অংশের সাথে তৈরি করতো, এবং সে এবারও মকর একটা কোণ, ক্রান্তি। হ্যাঁ, এবং এবারও একটা কোণ তৈরি হতো, এবং সেটাও যদি 23.5 ডিগ্রি হতো, তাহলে সেটাকে আমি কি বলতাম, মকর ক্রান্তি রেখা। তো তুমি বুঝতেই পারতেছো উত্তর রেখাটা উত্তর অংশে পড়ছে। এবং আমরা এশিয়ারা সাধারণত ওই পাশে আছে, আমাদের বাংলাদেশের উপর দিয়েও এটা গেছে। তা এর জন্য আমাদের দেশে 21শে জুন দুপুর 12টায় এই রেখার অন্তর্গত সকল স্থানে সূর্যের রশ্মি একদম 100 ডিগ্রি, সরি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে, মানে লম্ব ভাবে পড়ে। এর জন্য উত্তর গোলার্ধে যারা আমরা আছি না, যাদের উপর দিয়ে এই রেখাটা গেছে, আমাদের সবার জন্য 21শে জুন সবচেয়ে বড় দিন।
ঠিক আছে? মানে দিনের স্থায়িত্ব সবচেয়ে বেশি হবে। মানে কি রাতটা সবচেয়ে ছোট হবে। আর দক্ষিণ গোলার্ধে যারা আছে তাদের তো সূর্য সবচেয়ে কম পাইছে। কারণ আমরা সবচেয়ে বেশি পাইছি। তাহলে তাদের রাত সবচেয়ে বড় হবে। দিন সবচেয়ে ছোট হবে, রাইট? তাহলে জি ম্যাম। পৃথিবীর গায়ে তো সূর্যের রশ্মিটা পড়তেছে, সূর্যের রশ্মিটা। তো এটা পড়তে, পড়তে যখন সেই 23:30 আসবে, সেটা যদি উত্তর অংশে থাকে সেদিন হবে 21 জুন ক্যালেন্ডার অনুযায়ী। আর সে যদি দক্ষিণ অক্ষাংশে 23:30 করে তাহলে সেই দিনের ডেট হচ্ছে 22শে ডিসেম্বর। তাহলে এই পাশে তখন সূর্যটা ঠিক তোমার একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে পড়বে। তার মানে কি এখানে সে বেশিক্ষণ থাকবে। এখানে বেশিক্ষণ থাকা মানে কি এখানে সবচেয়ে বড় দিন সে করবে। তুমি কি বুঝছো? জি ম্যাম। এবং উত্তর উত্তর গোলার্ধে তাহলে 22শে ডিসেম্বর কি হবে? সবচেয়ে বড় দিন। দিনের দৈর্ঘ্য সবচেয়ে কত হবে? আবার বলে হ্যাঁ, দক্ষিণ দক্ষিণ গোলার্ধে। গোলার্ধে সবচেয়ে বড় হবে কারণ হ্যাঁ, আর উত্তর গোলার্ধে হচ্ছে যে যদি 23.5 ডিগ্রি হচ্ছে দক্ষিণে পড়ে। অনুযায়ী পড়ে, হুম, তাহলে হচ্ছে যে আম, সেখানে হচ্ছে বড়দিন হবে। আবার বলি ভালো করে বুঝো, যেখানে পড়বে সূর্যটা সেখানে বড়দিন হবে কারণ সূর্যের আলো যতক্ষণ থাকে সেটাই তো দিন, রাইট? সে যদি 23:30 উত্তরে পড়ে এই ডেটটা কবে? 21 জুন। সে যদি 23:30 উত্তরে পড়ে 21 জুন উত্তর গোলার্ধে যারা আছে সবার উপর একদম দুপুর 12টার সময় সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এবং এই দিন আমাদের সবচেয়ে বড় দিন হবে কাদের? উত্তর গোলার্ধে যারা আছে। তাহলে যারা নাই তাদের সবচেয়ে ছোট দিন হবে। ঠিক আছে? জি ম্যাম। এবার বলো দক্ষিণ গোলার্ধে সূর্য পড়ছে, সূর্যটা এখন দক্ষিণ গোলার্ধে। তাহলে সবচেয়ে বড় দিন কোথায় হবে? দক্ষিণ গোলার্ধে না উত্তর গোলার্ধে? দক্ষিণ গোলার্ধে। হ্যাঁ, এই ডেটটা কবে? এই ডেটটা হচ্ছে 22শে ডিসেম্বর। তাহলে 22শে ডিসেম্বর। সবচেয়ে ছোট দিন কোথায় হবে? উত্তর গোলার্ধে। ভেরি গুড। এটাই আমরা যখন সাধারণ জ্ঞান পড়তাম তখন আমরা বলতাম 22শে ডিসেম্বর আমাদের সবচেয়ে ছোট দিন, মানে কি সবচেয়ে বড় রাত। এভাবে মনে রাখতাম, তাই না? তুমি দিনেরটা মনে রাখবে, তুমি এমনিই বলতে পারবা রাত হবে সবচেয়ে বড়। যদি দিন সবচেয়ে ছোট হয় রাত তো এমনিই বড় হবে, 24 ঘন্টার কম তো আর হবে না, তাই তো? হ্যাঁ। বুঝছো তুমি? তাহলে আমাকে একবার একটু বুঝাও তো, 21 জুন আর 22শে ডিসেম্বর কোথায় সবচেয়ে বড় দিন, কোথায় সবচেয়ে বড় রাত, এইভাবে আমাকে একটু ডেসক্রাইব করো তো দেখি। হচ্ছে আমরা জানি যে পৃথিবীর মাঝ বরাবর একটা কাল্পনিক রেখা চলে গেছে যার নাম হচ্ছে বিষুব রেখা। হুম, হুম। এর হচ্ছে এক সাইডকে আমরা উত্তর গোলার্ধ মনে করি এবং অপর পাশকে হচ্ছে দক্ষিণ গোলার্ধ মনে করি। যখন হচ্ছে উত্তর গোলার্ধে হচ্ছে যে যখন 23.5 ডিগ্রি ইতে সূর্য হচ্ছে আলো দেয়, তখন সেখানে হচ্ছে বড়দিন, আর অপর পাশে দক্ষিণ গোলার্ধে তখন ছোট দিন, অর্থাৎ তখন আহ, উত্তর গোলার্ধে 21শে জুন, আর আর 21শে জুন হচ্ছে সবচেয়ে বড় দিন, আর দক্ষিণ গোলার্ধে 21শে জুন হচ্ছে সবচেয়ে ছোট দিন। অপরদিকে হচ্ছে যে যখন দক্ষিণ গোলার্ধে সূর্য 23.5 ডিগ্রি এই অ্যাঙ্গেলে হচ্ছে যে আম, আলো দেয়, তখন সেখানে 22শে ডিসেম্বর সেখানে বড় দিন, আর আর অন্যদিকে হচ্ছে যে 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধে ছোট দিন। ভেরি গুড। এই যে যে রেখাটা চিন্তা করতেছে এটাই মকরক্রান্তি রেখা। মানে কি ওই ডেটটাতে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সে তোমাকে আর কি তাপটা দিবে। ঠিক আছে? একটা বিশেষ রেখা আর কি এটা। দ্যাটস ইট। তো এটাকে আমরা মকরক্রান্তি রেখা বলছি। আর কি ছিল? মেরু রেখা। মেরু রেখা কি উত্তর এবং দক্ষিণ গোলার্ধে, আচ্ছা মোটামুটি অনেকে জয়েন দিচ্ছে। উত্তর এবং দক্ষিণ গোলার্ধে 66.5 ডিগ্রি দুটি অক্ষাংশকে যথাক্রমে উত্তর মেরু রেখা আর দক্ষিণ মেরু রেখা বলবো। তাহলে উত্তর দক্ষিণ দুই পাশেই তুমি 66.5 একটা অ্যাঙ্গেল আঁকবা। সেটা যেই সার্কেলটা তৈরি করবে সেটাকে তুমি মেরু রেখা বলবা, পোলার সার্কেল বলবা। এটাও আমরা দেখেছি কর্কট ক্রান্তির উত্তরে আর মকর ক্রান্তির দক্ষিণে সূর্যের আলো কখনোই লম্বভাবে পড়ে না। কর্কট ক্রান্তি এই যে রেড কালার এটারও উত্তর মানে কি এইগুলা না, এই জায়গাগুলা। হ্যাঁ। আবার মকর ক্রান্তির দক্ষিণ মানে কি এই জায়গাগুলো না, মেরু অঞ্চলগুলা। জি। হ্যাঁ, বলছে এখানে কখনোই সূর্যের আলো কখনোই লম্বভাবে পড়ে না। এখানে গ্রীষ্মকালে অতি দীর্ঘ দিন হয়, শীতকালে অতি দীর্ঘ রাত হয়। সত্যি কথা বলতে কি দিন দীর্ঘ হতে হতে প্রতি বছর 21শে জুন উত্তর মেরুরেখা ঘেরা উত্তরের এলাকায় 24 ঘন্টায় সূর্যের আলো থাকে। তাহলে 21শে জুন এই পুরা এরিয়াটাতে সারাদিনই দিন থাকে, পুরো 24 ঘন্টাই দিন থাকে। তাহলে পুরো 24 ঘন্টায় এখানে রাত থাকে, যেহেতু এখানে সব সূর্য চলে আসছে, তাই না?
আবার দেখো জি ম্যাম। হ্যাঁ, আবার দেখো 22শে ডিসেম্বর এই জায়গায় রাত থাকে। তাহলে 22শে ডিসেম্বর সূর্য এখানে চলে আসছে দক্ষিণ সাইডে। সো এইখানে সারাদিন দিন থাকে, এখানে সারাদিন রাত থাকে। ক্লিয়ার? এটা যেই রেখার জন্য হয়েছে এটাকে বলতেছে মেরুরেখা। অনুরূপভাবে দক্ষিণ মেরুরেখা এলাকায় এর বিপরীত ঘটনা ঘটে। এই পর্যন্ত মনে হয় আমরা লাস্ট দিন পড়ছিলাম। তোমরা বাকিরা জয়েন দেওয়া পর্যন্ত আমরা ওয়েট করছিলাম। আচ্ছা রাফিউল জয়েন করেছ। আসো আমরা তাহলে একটু এক্সামটা দিয়ে দিই, বাকিরা মনে হয় লেটই করবে। আমরা এরপরে অক্ষাংশের তাৎপর্য থেকে শুরু করব। আমি জাস্ট 5টার মতো এমসিকিউ দিচ্ছি। তোমাদের ছোট চ্যাপ্টার, তোমরা সব দেখে দেখে করে ফেললে ঝামেলা। সো তোমাদের সময় বেশি না, জাস্ট 10 মিনিট আমি তোমাদেরকে শেয়ার করছি। ম্যাম হচ্ছে হ্যাঁ বলো। যেগুলো লিখিত ওটা কি হচ্ছে স্কুলে অ্যাপে পাঠিয়ে দিব? আর স্কুল অ্যাপে পাঠাতে পারো, এখানে আপলোডও করতে পারো, তোমাদের যেটা সুবিধা হয়, আমার কোনো সমস্যা নেই। লিখিত জাস্ট একটা কোয়েশ্চেন, তোমাদের যদি মনে হয় আমি এখানে আপলোড করব, আবার অনেক সময় আপলোড করতে নেয় না, অনেক এমবি লাগে, তোমরা চাইলে আমাকে স্কুলে তো পাঠায় রাখতে পারো। ঠিক আছে, যদি কারো সম্ভব অসুবিধা হয়, ধরো অনেক বড় এমবি, অনেকের ছবিতে দেখবে যে মোবাইলে আর কি বেশি এমবি কাটে। তো ছবির কোয়ালিটি যদি অনেক ভালো হয় তখন তো আপলোড হবে না, তারা স্কুলেতে আমাকে পাঠাবা। আর যদি মনে হচ্ছে না আপু স্কুলেতেই পাঠাবো, স্কুলেতেই পাঠাবো। আচ্ছা আমি এটাকে পিন করে রাখতেছি, তোমাদের সময় শুরু এখন এবং তোমাদের সময় শেষ 9টা 30-এ। একজনও 9টার পরে দিতে পারবা না, হ্যাঁ? একটু খেয়াল রাখবা আর কি, দিতে তো পারবাই বাট দিও না আর কি। আচ্ছা আপলোডের অপশন আমি অফ করে রাখছি, সরি। তোমাদের সবার স্কুলে পাঠাবা নেক্সট কোয়েশ্চেনটা। আমার নেটওয়ার্কের সমস্যা করছে অ্যাকচুয়ালি আমি এতক্ষণ তাই থাকতে পারিনি একটু যদি আচ্ছা একটু ট্রাই করো রাফিল, যতটুকু পারো। আর তোমার আমি নেটওয়ার্ক দিয়ে যদি আমি সম্ভব হয়। প্রশ্ন দেখতে পাচ্ছি না কোনো মিস করে প্রশ্ন দেখতে পাচ্ছি না। প্রশ্ন না তো, আমি তোমাকে লিংক দিছি, দেখো চ্যাট বক্সে পিন করে রেখেছি। আপনি এই ম্যাম অ্যাকচুয়ালি লিভ হয়ে গেছিলাম না ম্যাম, এই জন্য চ্যাটটা মুছে গেছে। একটু যদি আচ্ছা আমি আবার এটা আবার দিতে। পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ শিওর। আবার পাঠিয়েছে, রাখো। ম্যাম কোশ্চেনটা কি খাতায় লিখে পাঠিয়ে দিব নাকি ওখানে? না ওখানে লিখতে পারবা না, খাতায় লিখে একটু করে পাঠাবো। শেষের কোশ্চেনটা না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওটা একটু খাতায় লিখে আমাকে স্কুলেতে পাঠাবা। আর এমসিকিউটার অ্যান্সার পাওয়া যাবে সাথেই সাবমিট করলে। আচ্ছা ম্যাম হচ্ছে আমি কি হচ্ছে এমসিকিউটা সাবমিট করে কোশ্চেনটা লিখতে পারি? হ্যাঁ হ্যাঁ শিওর, কোনো সমস্যা নেই। তুমি ওটা শুধু 30-এর মধ্যে আর কি আমাকে পাঠিয়ে দিও, সাবমিট করে ফেলো। আর কতক্ষণ লাগবে তোমাদের? ম্যাম আর আমাকে শুধু হচ্ছে যে পিডিএফ বানাই হচ্ছে যে সাবমিট করলে হয়ে যাবে। পাঠাবা? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু করো। রাফিউল তোমার কি অবস্থা? ইয়েস স্যার, আমি লিখছি এখন স্যার। আচ্ছা এমসিকিউটা সাবমিট করে ফেলো আর ওটা আমাকে স্কুলেতে পাঠাও। ম্যাম আমি তো 2 নাম্বার প্রশ্নের অ্যান্সার ওখানে টাইপ করে দিলাম, কিন্তু এখন এটা দেখাচ্ছে করে দেখাচ্ছে যে ক্রস দেখাচ্ছে এটা ম্যাম। আচ্ছা সমস্যা নেই, তুমি আমাকে ডিফারেন্সটা পাঠাবা আলাদা করে, পারবা? ও আচ্ছা ম্যাম, পার্থক্যটা আলাদা করে পাঠাতে হবে। যতটুকু পারো করে ফেলো তাড়াতাড়ি করে। বা যেটা লিখছো, এই যে যেমন দেখো তুমি ইংলিশে লিখছো, এটা তুমি কপি পেস্ট করে ধরো লিখে দিলে, তো তোমার কি পরীক্ষা ইংলিশে থাকবে? বাংলা লিখতে হবে। আর সেটা হচ্ছে বক্স করে, সুন্দর করে, যেভাবে করো সাধারণত পরীক্ষায়। তাই তোমাদের কাছে সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি পাঠাও। যতটুকু লিখছো ততটুকুই পাঠাও।
তো মিস আমি তো একটা টাইপ করে লিখেছিলাম, এখন তো সব আবার খাতায় লিখতে তুমি হবে তো না। টাইপ করে ইংলিশে লিখছো। তুমি কি ইংলিশ ইয়েস ম্যাম, ভার্সনের? ইয়েস ম্যাম, ম্যাম আমি তুমি ইংলিশ ভার্সনের? ইয়েস ম্যাম। তাহলে আগে বলবো না? আচ্ছা ঠিক আছে। করে আচ্ছা আমি তোমার এটাই ইভ্যালুয়েট করবো। আপনি বলো দিচ্ছি। করেছো? পাঠাও। ও হ্যাঁ পাঠাইছো। আচ্ছা আচ্ছা রাফিল, তো তুমি তোমারটা আমি ওখান থেকেই দেখবো। তোমার আর তুমি তাও লিখবা, আমাকে নেক্সট ক্লাস ওটা ম্যাম দেখাবা। পাঠাই দিছি তো। মাইটোসিস আর আচ্ছা ওকে। মিয়োসিসের মধ্যে পার্থক্য। আচ্ছা আমরা আগে, হ্যাঁ আপনি পেয়েছে। আচ্ছা আমরা এমসিকিউটা দেখি ফার্স্ট অফ অল। এমসিকিউ মোটামুটি দুইজনে ভালোই করছো। আর দুইজনে 4 পাইছো। হুম। এটা কি? লাস্ট নাম্বারটা একটু বুঝে হ্যাঁ দিলে ভালো হতো। কোনটা? আচ্ছা আমি একটু শেয়ার করি লাস্ট তোমাদের নাম্বারটা। সাথে। আচ্ছা আচ্ছা তাহলে তো তোমার একটু অসুবিধা হয় নাকি রাফেল, নাকি তোমার বুঝো তুমি নাকি? আমি ভাবছি তুমি বাংলা ভার্সনের। ইয়েস ম্যাম, বুঝি আমি, কিন্তু লেখার সময় তো ইংলিশে লিখতে আচ্ছা হয়। ঠিক আছে, তাহলে বাংলা টার্ম গুলোর সাথে আমি চেষ্টা করবো তোমার বেলায় ইংলিশ টার্মটাও বলার, যাতে তোমার অসুবিধা না হয়। না আচ্ছা ম্যাম, এটা হচ্ছে, টার্মগুলো আমি জানি বাংলা, সে আচ্ছা ঠিক সমস্যা আছে। নেই। আচ্ছা আপনি দেখো, এটা আপনি আপনি মোটামুটি সবগুলাই পারছে। এটা আপনি একদম সহজ একটা ভুল করছো। মাইটোসিস বিভাজনে ব্যয় জি হয় ম্যাম, কতটুকু? মিস্টেক আমরা হয়ে জানি গেছে যে ইন্টারফেস হচ্ছে, হ্যাঁ ইন্টারফেসে হয় 90 থেকে 95, তো বাকিটুকু মানে 5 থেকে 10% হবে মাইটোসিস হচ্ছে মাইটোসিস। 5 থেকে 10%। ভেরি গুড, বাকিগুলো ঠিক আছে, সো ওটা আর আমি দেখাইলাম না। আর হচ্ছে রাফিউল্লাহ জাস্ট একটা ভুল করছে, আর সেটা হচ্ছে শেষেরটা। ও এগুলো মোটামুটি পারছে। আর শেষে দেখো রাফিল, তুমি কি লিখছো? উদ্ভিদ কোষে অনুপস্থিত থাকে কোনটা? জানো উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না। সেন্ট্রিওল হ্যাঁ ও সেন্ট্রিওল কিন্তু শুধুমাত্র প্রাণী কোষে থাকে। প্রাণী কোষে থাকে। এখন এই ও কোশ্চেনটা আচ্ছা এত আচ্ছা। এত ও, কনফ্লিক্ট কেন আমি বলি, কারণ হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি করে কিন্তু সেন্ট্রিওল থেকে, অ্যাস্টার রে থেকে, তাই না? তো প্রাণী কোষে সেন্ট্রিওল আছে, তো স্পিন্ডল যন্ত্র তৈরি হতে পারে। কিন্তু উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রিওল নাই, তাও কিন্তু স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। কিভাবে তৈরি হয় এটা এখন পর্যন্ত মিস্ট্রি। এটা এখন পর্যন্ত সায়েন্টিস্টরা জানতে পারেনি এক্সাক্ট কারণ, যে কেমনে হয় আর সেন্ট্রিওল ছাড়া কিভাবে পসিবল, এটা ওরা জানা না। ঠিক আছে। আচ্ছা আর বাকি নাম্বারটা আমি তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি দিয়ে দিব ক্লাস শেষে, যে কে কত পাইছো, বা আমি তোমাদেরকে স্কুলেতে পাঠিয়ে দিব। আমি তোমাদের এটা চেক করলাম না, লিখাটা আর কি। এমসিকিউ ভালোই করছো, আসলে সহজই ছিল। আমি জাস্ট ক্লাসের শুরুর আগে তোমাদের জন্য রেডি করছিলাম। আসো আমরা তাহলে আবার একটু পড়াশোনা চলে যাই। অক্ষাংশের তাৎপর্য এবং ব্যবহার। আচ্ছা আহ এটা নিয়ে আমরা এখন কি করবো, যে কোনটা কি কাজে ব্যবহার করা হয়, এইটা সেটা। আচ্ছা রাফিল, তো আমি আর আদনি এতক্ষণ এটা নিয়ে ডিসকাস করছিলাম আগের ক্লাসে পড়া নিয়ে। তোমার কি এগুলোর কোনোটাতে কোনো প্রবলেম ছিল? আর যেমন বিভিন্ন ধরনের আমরা অক্ষরেখা দেখছিলাম, এর মধ্যে ছিল বিষুব রেখা, ইকুয়েটর, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, মেরু রেখা। আজকে আমরা জাস্ট এটা তাৎপর্য থেকে শুরু করব। যদি কোয়েশ্চেন থাকে দুজনের কারো, আমাকে চাইলে কোয়েশ্চেন করতে পারো, নাহলে আমি স্টার্ট করি। তাহলে আসো, কোন স্থানের ভৌগোলিক অবস্থা নির্ণয়ের জন্য আবহাওয়া জলবায়ু জানা বোঝার জন্য সেই অংশের আমার অক্ষাংশ জানতে হবে। ল্যাটিটিউড যেটাকে বলে, আমরা জানি যে পৃথিবীর ঘূর্ণন অক্ষ তার কক্ষপথের সঙ্গে খারাপ ভাবে 90 ডিগ্রিতে না থেকে 23.5 ডিগ্রি কোণে হেলানো অবস্থায় থাকে। তাহলে কি বলছে? পৃথিবীর ঘূর্ণন অক্ষ তার কক্ষপথের সঙ্গে, তাহলে পৃথিবী যে ঘুরতে থাকে, সেই ঘূর্ণন অক্ষটা যদি চিন্তা করে যে কোন অক্ষ বরাবর সে ঘুরতেছে, কোন এক্সিস বরাবর সে ঘুরতেছে, সেইটা, এবং কক্ষপথ কখনোই খাড়া থাকে না, তাদের মধ্যকার কোণ কত? 23.5 ডিগ্রি। এর জন্য পৃথিবীটা একটু এরকম বাঁকা করে আঁকছে তারা। এই অবস্থায় পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে, ফলে পৃথিবীর অক্ষাংশে সূর্য থেকে আসা তাপ ও আলোক শক্তি ভিন্ন ভিন্ন পরিমাণে পাওয়া যায়। হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকম পাওয়া যায়। সূর্যের এই বিকিরণের তীব্রতা বিভিন্ন স্থানে ও বছরের সময় ভিন্ন হয়। এ কারণে আমরা বিভিন্ন ঋতু কিন্তু উপভোগ করি। যেহেতু কোনো স্থানের অক্ষাংশের উপর যে সেখানে সূর্যালোক কতটা আসবে তার পরিমাণ নির্ভর করে, সেহেতু সেসব স্থানের তাপমাত্রা এবং বৃষ্টিপাতের পরিমাণও কিন্তু অক্ষাংশের উপর নির্ভর করে। আমরা ট্রপিক্যাল জোনে থাকি কিনা, আমরা কি মরু এলাকায় থাকি কিনা, এগুলো অনেক নির্ভর করে। শুধু তাই নয়, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোতের পরিবর্তনও অক্ষাংশ দিয়ে প্রভাবিত হয়। এমনকি কোনো জায়গার ভূমি কেমন হবে, জীবজগতের বৈশিষ্ট্য কেমন, মানে এখানে কি তুমি যেমন রয়্যাল বেঙ্গল টাইগার পাবা কিনা, এখানে কি ভাল্লুক পাবা কিনা, এই জিনিসগুলো এটার সাথে রিলেটেড। তাহলে দেখো এখানে যে চিত্রটা দেখানো হয়েছে, আমি যদি বিষুবরেখা চিন্তা করি, যেখানে সূর্যের আলো প্রায় লম্বভাবে পড়ে, যেটা 0 ডিগ্রি বিষুবরেখা।
এর উত্তর দক্ষিণে তুমি অনেকগুলা আঁকতে পারো তোমার পছন্দ মতো অক্ষরেখা। বিষুবরেখা বা তার কাছাকাছি অঞ্চলে সূর্যের আলো প্রায় লম্বভাবে পড়ে আমরা বলেছি। ফলে তা তুলনামূলকভাবে কম দূরত্ব অতিক্রম করে এবং কম ছড়ানোর ফলে ভূপৃষ্ঠ অনেক বেশি গরম থাকে বা উত্তপ্ত থাকে। অপরদিকে মেরু এলাকাগুলা মানে উত্তরের দিকে এবং দক্ষিণের দিকে যে এলাকাগুলা মানে বিষুবরেখা থেকে অনেক দূরে যেগুলা সেগুলাতে কাছাকাছি সূর্যের আলো তির্যকভাবে পড়ে। ফলে বায়ুমণ্ডলের বেশি দূরত্ব অতিক্রম করে। ফলে ভূপৃষ্ঠ থেকে ছড়িয়ে পড়ার কারণে সূর্যের তীব্রতা বা তেজ একটু কমে যায়। সেই কারণে ওইসব দেশগুলো শীতল অংশ আরকি মানে কোল্ড পড়ে অনেক টেম্পারেচার। সো অঞ্চল শীতল হয়ে থাকে। এই তো নরমাল কথাবার্তা। এরপরে দেখো আমাদের অক্ষাংশের ভিত্তিতে বিভক্ত বিভিন্ন অঞ্চল সমূহ আমরা কিভাবে এই অঞ্চলগুলোকে ভাগ করব। আমরা আগে একটা নর্মাল চিত্র দেখে নেই। এই অঞ্চলটাকে বলবো বিষুবীয় অঞ্চল, যেটা 0 ডিগ্রির ঠিক 23.5-এর কাছাকাছি এবং এই 23.5-এর কাছাকাছি মানে এই দুটার মাঝের অংশটাকে বলে বিষুব অঞ্চল। 23.5 এই যে আমি কাকে বলবো, আদনি আদনি বলো এটা 23.5, এটা কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে এটা? হ্যাঁ। আর এটা মকর ক্রান্তি রেখা, এটা কিন্তু আমরা পড়েছি। আর এইটা বলতো কত ডিগ্রিতে? উত্তর মেরু রেখা বিষুব এটা অঞ্চলের সাথে কত ডিগ্রি? এটা হচ্ছে 66.5। ডিগ্রি 66 ডিগ্রি 66 ডিগ্রি 66.66 হ্যাঁ ডিগ্রি 66.5 ছয় ছয়। 66.5। ডিগ্রি। ভেরি গুড, ভেরি গুড। 66.5 ডিগ্রি উত্তর আর এটাও দক্ষিণে পড়বে। তাহলে বুঝতেই পারতেছো এই অঞ্চলকে আমি বলবো বিষুবীয় অঞ্চল। এইটার পরে মেরু অঞ্চলের মাঝে যে জায়গাটা মানে 23.5-এর পর আর হচ্ছে 66.5-এর মাঝের যে জায়গাটা এটাকে বলবো নাতিশীতোষ্ণ অঞ্চল। ঠিক এই পাশেও সেটা নাতিশীতোষ্ণ অঞ্চল। আর এগুলোতে এক্সট্রিম উত্তর মেরু আর দক্ষিণ মেরু, ঠিক আছে? তাহলে এইভাবে তুমি আলাদা করতে পারো। অক্ষাংশের ভিত্তিতে সমগ্র পৃথিবীকে কয়েকটি অঞ্চলে ভাগ করা হয়েছে। এই সকল অঞ্চলে জলবায়ু, গাছপালা, পশু পাখি এমনকি ভূমির উপর বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ হয়ে থাকে যা অন্য অঞ্চল থেকে আলাদা। গুরুত্বপূর্ণ অক্ষরেখার ভিত্তিতে ভাগ করা অঞ্চলগুলো কি কি? বিষুবীয় অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল এবং হচ্ছে মেরু অঞ্চল। বিষুব রেখার উত্তর ও দক্ষিণের কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি রেখার মাঝখানের অঞ্চলটি হচ্ছে বিষুবীয় অঞ্চল। কর্কট ক্রান্তি থেকে উত্তরের মাঝের অঞ্চলটা হচ্ছে উত্তর নাতিশীতোষ্ণ আর মকর ক্রান্তি থেকে দক্ষিণ মেরুর মাঝের জায়গাটা হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ। দুইটি মেরুরেখার উত্তরের দক্ষিণের অঞ্চলকে আমরা বলবো মেরু অঞ্চল। আমরা বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে কোনটা গেছে? কর্কট ক্রান্তি গেছে, তাই এই দেশের দক্ষিণাঞ্চল হচ্ছে বিষুবীয় অঞ্চল। মানে হচ্ছে বাংলাদেশটা আর কি এখানে বসে আছে কাইন্ড অফ, এই যে ঠিক এই জায়গাটায় আছে বাংলাদেশ। তো বাংলাদেশ এখানে থাকার কারণে দক্ষিণ অঞ্চলটা একটু বিষুবীয়র দিকে পড়ছে আর উত্তরটা একটু নাতিশীতোষ্ণর দিকে পড়ছে। এই কারণে কিন্তু বাংলাদেশে শীত কোথায় বেশি পড়ে, উত্তরবঙ্গে না দক্ষিণবঙ্গে? বাংলাদেশের উত্তর অঞ্চলে একটু বেশি পড়ে। এখন তুমি বলতে পারো উত্তর অঞ্চলে গরমও বেশি পড়ে। হ্যাঁ, ওটা একটু আবহাওয়ার কারণে বা পানির কম থাকার কারণে। আচ্ছা, এরপর আসলে প্রশ্ন আছে কিছু। তুমি কি কখনো কর্কট ক্রান্তি অতিক্রম করেছো? কর্কট ক্রান্তির উপরে থাকলে 21 জুন দুপুর 12টায় তোমার কোনো ছায়া পড়বে না, কথাটির অর্থ কি? তোমার স্কুলটি কি বিষুবীয় অঞ্চলে নাকি নাতিশীতোষ্ণ অঞ্চলে? তুমি কোন এলাকায় থাকো এটার উপর ডিপেন্ড করে। তারপরে এইসব প্রশ্নের অ্যান্সার আমরা মোটামুটি পারবো, তাই না? যেমন বলছে কি তুমি কি কখনো কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছো কিনা? 21 জুন দুপুর 12টায় তোমার কি কোনো ছায়া পড়বে? ঠিক 12টায় সূর্য 90 ডিগ্রি থাকলে কি আমার গায়ে আমার কোনো ছায়া পাওয়া যাবে? পাওয়া যাবে না সাধারণত, ঠিক আছে? না, পাওয়া যাবে না। পাওয়া যাবে না, গুড। তারপর নাতিশীতোষ্ণ, এটা তুমি যে এলাকায় পড়ো, যেমন আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল, সো আমি কিন্তু একটু বিষুবীয় অঞ্চলে পড়ে গেছি। আবার ধরো আমার জানার বাইরে বলছি। আচ্ছা, কার গ্রামের বাড়ি বরিশাল? রাফিউল? ইয়েস তো মিস আমি ভাবছি আমার। তোমরা সবাই লালমনের হাটে। তুমি এখন কোথায় থাকো? বরিশাল? না মিস, আমি এখন ঢাকায় থাকি আচ্ছা কিন্তু আচ্ছা। আমার আদি বাড়ি হচ্ছে বরিশালের বাকেরগঞ্জ। ও, বাকেরগঞ্জ। তুমি একদম বরিশাল শহরের দিকে। আমাদের হচ্ছে পিরোজপুর পড়ছে, পিরোজপুর জেলা, আমার বরিশাল বিভাগ। আমরা আপাতত ঢাকায় থাকি, বাট ওখানে আমার গ্রামের বাড়ি। আচ্ছা, তো এই তো এভাবে আর কি কোশ্চেন গুলা বলছে। তুমি কি জানো যে দৈর্ঘ্যের একক মিটার এমন ভাবে নির্ধারিত করার চেষ্টা করা হয়েছিল যেন পৃথিবী পৃষ্ঠে তুমি যদি উত্তরে বা দক্ষিণে ঠিক 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করো তাহলে তোমার অক্ষাংশে 1 ডিগ্রি পরিবর্তন হবে? হ্যাঁ, এটা সত্যি। এটা প্রথম যখন আমরা তো এখন 1 মিটারটাকে একটা ফিক্সড ধরে নিছি, যেমন এত একটা ধাতু আছে, ওই ধাতুর একটা দণ্ড রাখা আছে জেনেভাতে, ওইটার দৈর্ঘ্য যত সেটাই 1 মিটার, এরকম আর কি। হ্যাঁ, মানে এটার রেফারেন্স হিসেবে আমরা ইউজ করি। কিন্তু আগে চিন্তা করা হতো যে আমি পৃথিবী পৃষ্ঠে উত্তরে যাই দক্ষিণে যাই যেদিকেই 100 কিলোমিটার যাই না কেন আমার অক্ষাংশ যদি 1 ডিগ্রি পরিবর্তন হয় সেই দূরত্বটা হবে 1 মিটার।
ঠিক আছে? তো যাই হোক পৃথিবীর ব্যাসার্ধ ৬,০০০ কিলোমিটার। এগুলো ভংচং, এগুলো তোমার লাগবে না। এগুলো হুদাই। তো এখান থেকে আমরা বিভিন্ন অঞ্চল জানলাম। আমরা কিন্তু তোমাদেরকে নরমাল একটা অঞ্চল শিখাইছে, বাট যেটা আসলে আমাদের দরকার বেশি সেটাকে কি বলে জানো? ক্লাইমেট জোন বলে। এটা আমি কেন বলছি? এটা তোমার লেখাপড়ার কিছু না। কিন্তু ক্লাইমেট জোনটা আমাদের অনেক সময় জানতে হয় যে বাংলাদেশ আসলে কোন ক্লাইমেট জোনে পড়ে। তো ক্লাইমেট জোন আবার হিসাব করে কিভাবে? ক্লাইমেট জোন অনেকটা এরকমই যে ট্রপিক্যাল ক্লাইমেট, আচ্ছা আমরা এগুলোর ইংলিশ টার্ম গুলো চাইলে জানতে পারি। যেমন বিষুবীয় অঞ্চলে যারা পড়ে এরা কিন্তু ট্রপিক্যাল বলি, তাই না? একটু বা একটু ড্রাই ক্লাইমেটস এর কাছাকাছি। আবার যারা একটু ওই যে তোমার নাতিশীতোষ্ণ আছে, যাদের টেম্পারেচারটা বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, এরকম। আর পোলার ক্লাইমেটস তো তোমরা জানোই সবচেয়ে এক্সট্রিম যেটা হবে। তো এরকম ক্লাইমেট জোন অনেকগুলো আছে, যেমন এ বি সি ডি এভাবে নামকরণ করা হয়। তো এর মধ্যে বাংলাদেশ একটা ক্লাইমেট জোনে পড়বে, যেটা এ বি সি ডি এর মধ্যে একটা পড়বে। তো সেটা আসলে তোমাদের জানা উচিত ছিল। ওটা কেন জানতে হয়? কারণ হচ্ছে ওইটা দিয়ে আরকি আমরা অনেক সময় যেমন তুমি দেখবা যে বলা হয় যে ধরো কোনো একটা ঔষধ আমি বাংলাদেশে বানাচ্ছি, হ্যাঁ? আমাদের তোমরা কিন্তু জানো বাংলাদেশের ঔষধ অনেক বেশি রপ্তানি হয়, রাইট? ১৬৩ বা সামথিং বা ১১৯ টা দেশে আমার যতটুকু মনে পড়ে। ১১৯ টা দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হয়। তো ধরো প্যারাসিটামলের কথাই চিন্তা করো, নাপা আমরা সবাই খাইছি। তো এই নাপা ওষুধ আমি এমন একটা দেশে পাঠাবো, যেমন ধরো আমি ফিনল্যান্ডে পাঠাবো। আবার আমি নাপা ওষুধটা কোথায় এক্সপোর্ট করব? ধরো আমি একটা গরম এলাকা, ট্রপিক্যাল কোন এলাকা আছে, ধরো আমি সৌদি আরবে ইম্পোর্ট করব, সরি এক্সপোর্ট করব। তো এক্ষেত্রে কি হবে? তোমার কিন্তু অনেক কিছু জানতে হবে। তোমার কিন্তু ওই বায়ারকে বলে দিতে হবে যে দেখেন আমাদের দেশের টেম্পারেচার এমন ছিল, আমরা না পায় এই টেবিলের উপর রেখে দিলেও কিছু হতো না, কিন্তু আপনার দেশে কিন্তু এটা হবে না। তো তখন এই স্টাডি গুলা করতে হয় যে আমি আসলে কোন এরিয়াতে পড়ছি। এ বি সি ডি ই এরকম আর কি ৪-৫টা এরিয়া পড়তে হয়। এটার উপর বেস করেই করছে, কিন্তু তোমাদের আর কি ক্লাসিফিকেশনটা দেখায় নাই। এরপর আসলে আমরা চলে যাই লঙ্গিটিউড, যেটাকে বলা হয় দ্রাঘিমাংশ, আর ল্যাটিটিউড যেটা পড়ে আসছে অক্ষাংশ। পৃথিবীর কোন স্থানে একটি নির্দিষ্ট প্রসঙ্গ রেখা থেকে কতটা, আচ্ছা এতক্ষণ আমরা দেখছি যে আমি বিষুব রেখার উত্তরে না দক্ষিণে, এগুলো হচ্ছে অক্ষাংশ। এখন আমি দেখবো লম্বা পূর্ব পশ্চিমের ঠিক মাঝ বরাবর যেটা গেছে, এটার কি আমি বামে নাকি ডানে, মানে আমি কি পূর্বে নাকি পশ্চিমে, এটাই আমাকে দ্রাঘিমাংশ বলবে। যে রেখা দ্রাঘিমাংশ নির্দেশ করে তাকে আমি দ্রাঘিমা রেখা, ইংলিশে আমরা বলি মেরিডিয়ান। যে রেখার সাপেক্ষে আমি পূর্ব পশ্চিমটাকে চিন্তা করব, তাকে আমরা বলবো প্রসঙ্গ রেখা বা মূল মধ্য রেখা। খুবই ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান। অক্ষরেখার বেলায় এরকম আমি কাকে ধরে নিয়েছিলাম বলতো? কার উত্তর দক্ষিণ আমরা চিন্তা করব? ইকুয়েটর। ইকুয়েটর বা বিষুব রেখা। ইকুয়েটর। ভেরি গুড। এক্ষেত্রে আমরা চিন্তা করব ঠিক মাঝের দ্রাঘিমা রেখাটা, যেটার নাম হচ্ছে কি প্রসঙ্গ বা রেখা, বিশ্ব মূল মধ্য রেখা বা হুম। প্রাইম মেরিডিয়ান। এটা কিন্তু দ্রাঘিমাংশের কথা বলছে আপনি, ঠিক আছে? আর তুমি যেটা বললে ইকুয়েটর বা বিষুব রেখা, ওটা কোথায় যাবেন? দ্রাঘিমাংশের হিসাবে নাকি অক্ষাংশের হিসাবে? অক্ষাংশের মধ্যে যাবে। অক্ষাংশে যাবে। ক্লিয়ার তো? দুইজনই বলো। ইয়েস ম্যাম। আচ্ছা, আপনি তুমি কি বুঝতে পারছো? অক্ষাংশ। জি ম্যাম। অক্ষাংশ। আচ্ছা, তো এবার আসো এই যে আমরা প্রসঙ্গ রেখা বা মূল মধ্য রেখা বা প্রাইম মেরিডিয়ান যে চিন্তা করতেছি, এটা কোথায় গেছে এটা আমরা জানি। এটা হচ্ছে ইংল্যান্ডের গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে। প্রতিটা দ্রাঘিমা রেখা একটা অর্ধবৃত্ত এবং সেগুলোর দৈর্ঘ্য সবসময় সমান হয়। দ্রাঘিমা রেখা এক মেরু থেকে অন্য মেরু পর্যন্ত বেষ্টিত। সকল দ্রাঘিমা রেখা উত্তর দক্ষিণ মেরুতে পরস্পরের সঙ্গে যুক্ত। প্রতিটা দ্রাঘিমা রেখা বিষুব রেখাকে লম্বভাবে অতিক্রম করে। আমরা জানি দ্রাঘিমা রেখা বিষুব রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। এটা বুঝেই যায়। একটা হচ্ছে তোমার পূর্ব পশ্চিম বরাবর যাচ্ছে, আর একটা উত্তর দক্ষিণ বরাবর যাচ্ছে, তাহলে দুইজন অবশ্যই 90 ডিগ্রি হবে না? একটা দ্রাঘিমা রেখা আর একটা হচ্ছে বিষুব রেখা, এই দুটার মধ্যবর্তী জি অ্যাঙ্গেল আর ম্যাম। কি। দ্রাঘিমার মান যদি 0 ডিগ্রি হয় সেটা সবচেয়ে কম মান, আর 180 ডিগ্রি এটা সবচেয়ে হাইয়েস্ট মান হবে। তাহলে দ্রাঘিমার মান 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত পূর্ব বা পশ্চিমে বিস্তৃত। তাহলে ভাবো দ্রাঘিমার মান যেটা একদম মাঝ বরাবর, যে প্রাইম মেরিডিয়ান যেটাকে বলছে, প্রসঙ্গ রেখা বা মূল মধ্য রেখা, এটাকে আমরা 0 আর কি চিন্তা করতে পারি। তো এইভাবে যাইতে যাইতে সে 180 পর্যন্ত যাইতে পারবে, আর মিনিমাম তো 0। তোমরা কি জানো মূল 0 ডিগ্রি মধ্যরেখা এবং পূর্ব 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার মধ্যবর্তী পূর্ব 90 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে? না, আমি জানতাম
না, তাই না? তাহলে আমরা কি জানি যে মূল যে 0 ডিগ্রি মধ্যরেখা তার পূর্ব 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা মেইনলি হচ্ছে আমাদের বাংলাদেশের উপর দিয়ে গেছে। আর ওখানে কিন্তু কর্কট ক্রান্তি রেখাটা বাংলাদেশের উপর দিয়ে গেছিল, রাইট? Yes, ঠিক আছে না? yes, ma'am. আচ্ছা, আচ্ছা। এবার আসো আমরা যদি এখানে চিন্তা করি তাহলে কি বলছে পূর্ব 0 ডিগ্রি মধ্যরেখা এবং পূর্ব 180 ডিগ্রি। তাহলে এটা যদি উত্তর হয়, আমি আরো নিচে আঁকি, এটার সাথে একটু কনফ্লিক্ট জি হয়ে ম্যাম। যাচ্ছে। আচ্ছা, আমি তোমাদের পার্থক্যটা দেখায় দেবো। আচ্ছা, লাস্ট 5 মিনিটে দেখায় দেবো না? যে জি কিভাবে ম্যাম। লিখতে হবে পরীক্ষায় আরকি একটু মনে করো। তো এটা যদি উত্তর হয়, এটা যদি দক্ষিণ হয়, আচ্ছা বাম পাশে কোন পাশে পশ্চিম আর কোন পাশে পূর্ব? আহ, কোনটা পশ্চিম আর কোনটা পূর্ব? আহ, বাম পাশে জানি? হচ্ছে পূর্ব, না বাম হ্যাঁ, পাশে বলো। পশ্চিম আর ডান পাশে Yes, উম, ma'am. ডান ডান পাশে পাশে পূর্ব। হ্যাঁ, ঠিক আছে। তো ওয়েস্ট ওই পাশে থাকে আর এই পাশে পূর্ব, হ্যাঁ? তো এখন আমাদেরকে কি বলছে 0 ডিগ্রি থেকে পূর্ব 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার ঠিক মধ্যবর্তী পূর্ব 90 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি। তাহলে কি? পূর্ব 90 ডিগ্রি এই দ্রাঘিমা রেখাটি আমাদের বাংলাদেশের উপর দিয়ে গেছে। যেহেতু একটি দ্রাঘিমা রেখায় উত্তর বা দক্ষিণে যেকোনো বিন্দুতে দ্রাঘিমাংশের মান সমান, তাই পৃথিবীর কোনো অবস্থানে দ্রাঘিমার মান বের করার সহজ পদ্ধতি হচ্ছে বিষুব রেখায় সেই মানটি বের করা। মানে তুমি যেকোনো দ্রাঘিমাংশ বিষুব রেখার সাপেক্ষে এবং দ্রাঘিমা রেখার সাপেক্ষে বের করতে পারবা। বিষুব রেখার উপর মূল মধ্যরেখার ছেদ বিন্দু এবং একটি দ্রাঘিমা রেখার ছেদবিন্দু পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটি হচ্ছে দ্রাঘিমার কোণ বা দ্রাঘিমাংশ। মূল মধ্যরেখা কোনটা? ওই যে মূল মধ্যরেখা প্রসঙ্গ রেখা, সেটা বিষুব রেখার সাথে যেই বিন্দুতে ছেদ করছে, ধরো এই যে এটাই তো ছেদ করছে, তাই না? এই বিন্দু এবং হচ্ছে যেই দ্রাঘিমা রেখাটা বের করতে চাচ্ছ তার ছেদবিন্দু পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে এটাই দ্রাঘিমাংশ। কয়েকটি দ্রাঘিমা রেখা বিশেষ কারণে গুরুত্বপূর্ণ, আসলে আমরা এটা পড়বো। একটা হচ্ছে মূল মধ্যরেখা, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা, যেটা অনেক ইম্পর্টেন্ট। ফার্স্টে এসব মূল মধ্যরেখা দেখি। আগে চিত্রটা দেখি যে ওরা কি বোঝাচ্ছে। এটা হচ্ছে কর্কট ক্রান্তি, আমরা পড়েছি এগুলা। এটা হচ্ছে মকর ক্রান্তি, এটাও পড়েছি। তাহলে কর্কট আর মকর 23.5 ছিল কিন্তু অক্ষাংশ। এবার আসো দ্রাঘিমাংশ দেখি। এটা হচ্ছে পুরাটা বিষুব রেখা আর এটা হচ্ছে দ্রাঘিমাংশ। তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এবার আসো মূল দ্রাঘিমা রেখা কোনটা? যেটাকে আমি চিন্তা করব 0 ডিগ্রি। ঠিক আছে? তাহলে যেই রেখাটাকে 0 ডিগ্রি চিন্তা করতেছো সেটাই মূল দ্রাঘিমা রেখা, যেটা ইংল্যান্ডের এই যে ইংল্যান্ডের গ্রিনিচ শহরের উপর দিয়ে পাস করছে। এবার আসো আমরা দুইটা স্পেশাল লন্ডনের কাছাকাছি অবস্থিত গ্রিনিচের রয়্যাল অবজারভেটরির উপর দিয়ে যে দ্রাঘিমা রেখার অবস্থান তাকে মূল মধ্যরেখা বলবো এবং এটার মান আমরা ধরে নেব 0 ডিগ্রি। মান বলতে দ্রাঘিমাংশ। এখানে লক্ষণীয় যে মূল মধ্যরেখার কোনো পূর্ব পশ্চিম নেই, বরং এই রেখার পৃথিবীকে পূর্ব ও পশ্চিম দুটি গোলার্ধে বিভক্ত করেছে। হ্যাঁ, আমরা তো জানি যে এটা যদি পৃথিবী চিন্তা করে, সো এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। এটা কিভাবে উত্তর দক্ষিণ হয়েছে? বিষুব রেখা তাদেরকে উত্তর দক্ষিণে বিভক্ত করছে। সেম ভাবে মূল মধ্যরেখা তাদেরকে পূর্ব পশ্চিমে বিভক্ত করছে। বুঝতে পারছো? এটা জি হচ্ছে ম্যাম। পশ্চিম, এটা হচ্ছে পূর্ব। সো এটার কোনো পূর্ব পশ্চিম নাই, এটাই মেইন রেখা 0 ডিগ্রি। এখন আসো আমরা দেখি আন্তর্জাতিক তারিখ রেখা কোনটা। আমরা জেনেছি যে প্রতিটি দ্রাঘিমা রেখা এক একটা অর্ধবৃত্ত। সেক্ষেত্রে মূল মধ্যরেখার একেবারে বিপরীত দিকের যে দ্রাঘিমা রেখা আছে তার মান হবে 180 ডিগ্রি। মানে বুঝো, আমি তোমাদের একটু অ্যাঙ্গেল আকারে বুঝাই। এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত, তাই না? আচ্ছা, তোমরা আমাকে একটু বলো তো, এটা যদি একটা বৃত্ত হয়, বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি থাকে? কত ডিগ্রি কোণ থাকে আমরা জানি? 360 ডিগ্রি কোণ 360 ডিগ্রি বৃত্তের 305। কোণ। কেন্দ্র। ভেরি গুড। তাহলে এটাকে যদি আমি অর্ধবৃত্ত করে দেই, তাহলে এই পাশে থাকবে 180, আবার এই পাশেও থাকবে 180, তাই তো? এটা মিলেই তো 360 হয়েছে। এখন জি আমরা ম্যাম। চিন্তা করি দ্রাঘিমা রেখা যেটা, সেটা হচ্ছে আমাকে কি বলছে? যে প্রতিটি দ্রাঘিমা রেখা এক একটা অর্ধবৃত্ত। মূল মধ্যরেখার একেবারে বিপরীত দিকের যে দ্রাঘিমা রেখাটা আছে, মূল মধ্যরেখাটা মনে করো এইটা।
হ্যাঁ, এইটা ঠিক অপর পাশে তো আরেকটা অর্ধবৃত্ত আছে। সো মূল মধ্যরেখার ঠিক অপর পাশে যে অর্ধবৃত্তটা আছে, সেইখানে যে দ্রাঘিমা রেখা আছে সেটার মান হবে কিন্তু ১৮০ ডিগ্রি। কিভাবে? মূল মধ্যরেখা হচ্ছে 0 ডিগ্রি। মনে করো আমি একটা 0 ডিগ্রি আঁকলাম। ধরো এখান থেকে শুরু করলাম। আসলে এটা লম্ব বরাবর তো এই পাশে আমি শুরু করলাম, হ্যাঁ? তো মনে করো 0 টা আমি শুরু করলাম। তাহলে কি হবে? এই পাশে পুরা ঘুরে এসে ঠিক অপোজিট পাশে যখন আসবে এটা আমার 180 ডিগ্রি হবে না? বা এইখান থেকে যদি আমি শুরু করি ঠিক এই পাশে আসলে সেটা আবার 180 ডিগ্রি হবে না? লম্বভাবে আরকি, হ্যাঁ? তো এটার কথা বুঝাইছে। এই ক্ষেত্রে শুধু মান ১৮০ ডিগ্রি লেখা হয়। পূর্ব পশ্চিম তুমি কিছু লিখবা না। এই দ্রাঘিমা রেখার নাম হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। মানে এটা তুমি পাস করলেই বুঝতে পারবা। পৃথিবীতে দিন তারিখ গণনার জন্য এই রেখাটার উদ্ভব করা হয়েছে। নাম দেখে বুঝতে পারতেছো। এই রেখার ২ পাশে ২ টি ভিন্ন তারিখ ধরে নেয়া হয়। বিষয়টি একটু বিচিত্র মনে হলেও খুবই প্রয়োজনীয়। এই রেখাকে মাঝে রেখে কেউ যদি পূর্ব গোলার্ধের দিকে যায় তবে সে পরের তারিখে চলে যাবে। ভালো করে বোঝো। এটা হচ্ছে ওয়েস্ট মানে পশ্চিম, আর এটা উত্তর, এটা দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব। আচ্ছা আমি বাংলায় লিখছি। এটা হচ্ছে পূর্ব, জাস্ট পু লিখছে, আর এখানে জাস্ট প লিখছে। এটা হচ্ছে পশ্চিম। তো এই যে আন্তর্জাতিক রেখা ধরো এটা ধরে নেই, এটার কেউ যদি পূর্বে যায় জিজ্ঞেস করছে, যদি পূর্বের দিকে যায় তবে তুমি তারিখ চেঞ্জ হয়ে যাবে, সে পরের তারিখে চলে যাবে। পূর্ব কোনটা? ডান পাশে। ধরো তুমি যাত্রা শুরু করছো, আজকে তারিখ হচ্ছে 18 তারিখ, তুমি যখন এই পাশে চলে আসবে তখন দেখবে ওই দেশে আজকে 19 তারিখ। ওকে? আবার পূর্ব থেকে পশ্চিম গোলার্ধের দিকে যদি কেউ যায় তাহলে উল্টা হবে। তার মানে সে যদি এখান থেকে শুরু করে 19 তারিখ তাহলে এই পাশে গেলে দেখবে 18 তারিখ। পৃথিবীর বিভিন্ন দেশে একই সময় বিভিন্ন রকম ভাবে সূর্যের আলো পৌঁছায়। কোথাও দিন হয়, কোথাও রাত হয়। তাই কেউ যখন এক দেশ থেকে বলে তার ওখানে এখন বিকেল ৪টা, আসলে সেটা অন্য গোলার্ধের দিকে যারা আছে তাদের জন্য কয়টা সেটা আমাদের হিসাব করতে হয় এই রেখা দিয়ে। এগুলো তোমাদের 9, 10 এ আরো ডিটেইলস এ আছে। এই দ্রাঘিমার আরো একটা বৈশিষ্ট্য রয়েছে। তোমরা সংযুক্ত পৃথিবীর মানচিত্র দেখতে পাচ্ছ। এই রেখা অর্ধবৃত্ত বা সরলরেখা মানচিত্রের ক্ষেত্রে, গ্লোবের ক্ষেত্রে তো অর্ধবৃত্ত বোঝা যায়। না হয়ে কিছু, কিছু স্থানে বাঁকা হয়ে গেছে। স্থলভাগ এড়িয়ে শুধু প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে গেছে যেন একই দেশে বা এলাকার ২ দিকে ২ রকম তারিখ না হয়ে যায়। এটা খুব ইম্পোর্টেন্ট। তুমি দেখবা মানচিত্রে বা ইয়াতে আমরা বলছি কি একদম মধ্য বরাবর যে রেখাটা গেছে, যাওয়ার সময় তুমি দেখবা কি একটু এরকম হচ্ছে, এরকম হচ্ছে কেন? এইসব জায়গায় পানি পড়ছে। এখন সমস্যা হচ্ছে যদি তুমি একদম ঠিক মাঝ বরাবর যাইতা তাহলে হয়তো ইংল্যান্ডের একটা জায়গায় তুমি দেখতেছো 18 তারিখ, আরেকটা জায়গায় হয়ে গেছে 19 তারিখ। এমন সমস্যা হইতো। তো এরকম সমস্যা যাতে না হয় একটা স্থানে অন্তত একটা দেশে বা একটা স্থানে যাতে সেম ডেট পড়ে, এর জন্য আমরা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে গেছে যেন একই দেশে বা একই এলাকার ২ তারিখ না হয় এজন্য একটু আঁকাবাঁকা করে নিয়েছে। ক্লিয়ার? ঠিক আছে তো? আমরা এখন একটু জি ম্যাম। আচ্ছা এটা শুরু করার আগে আমি তোমাদের একটু পার্থক্যটা বলি। আমি একটু আবার শেয়ার করি তোমাদের সাথে। যেমন আমরা দুজনেরটা থেকে আমরা স্টাডি করতে পারি। আমি কাউকেই কম্পেয়ার করব না বা তোমার মার্কস তোমাকে বলব না। ২ জন যেহেতু সেম এমসিকিউ তে মার্কস পাইছো এটা ভালো হইছে। আমার আমার এরকম আর প্রবলেম হবে না। তো আসো আমরা একটু ২ জনের এই পার্থক্যটাই দেখি। যেমন আমাদেরকে রাফিউল কি লিখেছে দেখো, "মাইটোসিস ইস দ্য প্রসেস of আরকি creating 2 daughter cells from a mother cell equally dividing all the cytoplasm, nucleus, chromosomes." তার মানে ও একটা ডেফিনিশন লিখছে। So the generated daughter cells are identical to the original mother cell. আচ্ছা, the division takes place between haploid cells. আচ্ছা, মাইটোসিস হ্যাপ্লয়েডও হতে পারে, ডিপ্লয়েডও হতে পারে। ঠিক আছে? বাট মেইনলি আমরা যেটা পড়েছি ডিপ্লয়েডে হবে। On the other hand, meiosis cell division happens when a diploid cell is divided into 2 haploid cells, very good, with half of the chromosome of the maybe haploid লিখতে চাইছো, diploid cells by attracting the cells toward the polar region. In meiosis division, diploid cells are divided into haploid and the daughter cells. আচ্ছা ঠিক আছে। এবার আসো আমরা একটু আহ আধনিকটা একটু স্টাডি করি। তারপর হচ্ছে আমরা একটু জানবো যে পরীক্ষায় আমাদেরকে কিভাবে লিখতে হবে। এগুলো আসলে বলে দিবে তোমাদেরকে ক্লাসেও। তো আমরা একটু দেখি আধনিকটা আমি শেয়ার করতে পারছি না, এটা আমার মোবাইলে। তো এখানে মাইটোসিস আর মিয়োসিস এর মধ্যে পার্থক্য পয়েন্ট আকারে লিখেছে, কিন্তু টেবিল করে নাই, মানে ছক করে নাই। মাইটোসিস বহুকোষী জীবদেহে গঠনের জন্য একটি প্রক্রিয়া, অপরদিকে ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েডের জন্য
যে পদ্ধতিতে কোষ বিভাজিত হয় তাই মিয়োসিস। আচ্ছা, আমি এটা অ্যাপ্রিশিয়েট করবো কারণ ও নিজের মতো করে একটু লিখছে। ২ নম্বরে লিখেছে মিয়োসিস কোষ বিভাজনে গ্যামেট অথবা জনন কোষ তৈরি হয় কিন্তু মাইটোসিস কোষ বিভাজনে হয় না। তোমাদের লেভেল পর্যন্ত এটা ট্রু, কিন্তু একটা সময় দেখবা যে এটা ট্রু না। ঠিক আছে? মাইটোসিসের কারণে দৈহিক বৃদ্ধি ঘটে কিন্তু মিয়োসিস কোষ বিভাজনে তা হয় না। ভেরি গুড। এটা একটা ভালো। সো এবার আসলে ২ জনই এভারেজ লিখেছে আমি বলব, রাফিউল এবং আ আদনি। তো আমরা করব কিভাবে মেইনলি বায়োলজিতে, এগুলা কি বায়োলজির টপিক, রাইট? বুঝতেই তো পারতেছো, তাই না? জি ম্যাম। এখানে পার্থক্যগুলো অনেক বড়, বড় হয়। যেমন তুমি আর ফিজিক্স, কেমিস্ট্রিতে তো পার্থক্য দেওয়ার মতো তেমন কিছু নাই। সো এক্ষেত্রে তুমি কি করতে পারো? ছক করতে পারো। এটা তোমার অনেক টাইম কনভিনিয়েন্ট হবে। তোমার টাইম বাঁচাবে অনেক। নাইলে দেখবে তোমার ছক করে না লিখতে একটা পয়েন্টই ৩-৪ লাইন লিখতে হচ্ছে। ঠিক আছে? মাইটোসিসের জন্য, মিয়োসিসের জন্য আলাদা করে লিখতে হচ্ছে। এবং এটায় আরেকটা লাভ কি, টিচারের দেখতে অনেক ইজি হয়। সে তোমাকে ইজিলি নাম্বার দিতে পারবে আরকি। এটা আরকি আমি বলব। তো এক্ষেত্রে আমরা কি করব? কিছু কি পয়েন্টস লিখবো, বা ফিচার লিখবো বা কিছু বৈশিষ্ট্য লিখবো। তো যে যেই ভাষায় লিখো, বাংলায় লিখলে বৈশিষ্ট্য, ফিচার, কি পয়েন্টস যার যেটা মন চায় লিখতে পারো। তো কিছু বৈশিষ্ট্য এখানে লিখবা। আর এখানে কি লিখবা? মাইটোসিস লিখবা। এটা শুধুমাত্র আমি বায়োলজিতে বলবো এভাবে করবা। অন্য কোনো বাংলা-টাংলা বা সমাজ-টমাজ হলে করার দরকার নেই। এখানে মাইটোসিস লিখবা। আর এখানে হচ্ছে মিয়োসিস লিখবা। আগে পরে তোমার যেটা মন চায় সেটা করে নিতে পারো। এখন আসলে তারপর কি করবা? ফিচার গুলা লিখবা। যেমন আমি নরমালি একটা লিখি। যেমন পারপাস হতে পারে বা উদ্দেশ্য হতে পারে বা হচ্ছে কারণ হতে পারে বা ডেফিনিশন ও হতে পারে। তোমরা চাইলে একটা সংজ্ঞাও লিখে দিতে পারো ডিরেক্ট। কোনো সমস্যা নাই। আমার লিখাটা একটু খারাপ। তো সংজ্ঞা লিখে দিতে পারো। তারপর যেমন তোমরা এখন ছোট, ছোট করে লিখবা। আমি তোমাদেরকে বলি, বলো তো নিউক্লিয়াসের বিভাজন মাইটোসিসে কয়বার হয়, মিয়োসিসে কয়বার হয়? নিউক্লিয়াসের বিভাজন। এগুলা খুব, খুব মাইটোসিসে একবার হয় আর মিয়োসিসে ২ বার হয়। ভেরি গুড। এটা খুব ইম্পোর্টেন্ট একটা ফিচার বা বৈশিষ্ট্য। এটা বলতেই হবে। তো নিউক্লিয়াসের বিভাজনটা মাইটোসিসে হয় ২ বার, মিয়োসিসে হয়, মাইটোসিসে হয় ১ বার, মিয়োসিসে হয় ২ বার, তাই না? তো এই কথাটা তুমি যদি লিখতে যাও তাহলে কি হতো? মাইটোসিসে নিউক্লিয়াসের বিভাজন হয় ২ বার। আ মাইটোসিসে নিউক্লিয়াসের বিভাজন হয় ১ বার, মিয়োসিসে আমি বারবার ভুল বলছি, মিয়োসিসে বিভাজন হয় ২ বার। দেখো একই কথা বারবার রিপিট করতে হতো। কিন্তু মিস এখন আর তোমাকে ডেফিনিশন কি ডিফারেন্স হতে পারে মিস? বুঝি না, আবার বলো? মিস ডেফিনিশন কি ডিফারেন্স হিসেবে ধরা যেতে পারে? হ্যাঁ, ডিফারেন্স হিসেবে ধরা যাইতে পারে। যদি তোমার কাছে আরকি অভাব থাকে। ধরো আমি তোমাকে দেখো মার্কস দিলাম ৫। ধরো তুমি ৪ টা লিখছো, আরেকটা পাচ্ছ না খুঁজে। এটা খুব ভালো একটা ডিফারেন্স যে হবে তা না। তুমি সংজ্ঞা দিছো দেখে আমি দিছি। বাট দেখবা মেক্সিমাম ডিফারেন্সই শুরু করে সংজ্ঞা দিয়ে। এটা হতে পারে। বাট তুমি চাইলে স্কিপ করতে পারবা। এটা আরো ভালো। ঠিক আছে? মানে এটা একটা ভালো ডিফারেন্স না। এটা আমরা জানি সংজ্ঞা, তাই তো? এর জন্য আরকি। আচ্ছা দেখো তোমার লিখার পরিধি কত কমে গেল। তুমি এখন জাস্ট লিখতেছো কি ১ বার, ২ বার। খেয়াল করছো ব্যাপারটা? তারপর তোমরা আরেকটা বৈশিষ্ট্য লিখতে পারো, যেমন এটা তোমরা লিখছো হয়তো অনেকেই, ডটার সেলের কথা বা অপত্য কোষের কথা। তাহলে আমরা লিখবো অপত্য কোষ সংখ্যা। বলো মাইটোসিসে একটা কোষ থেকে টোটাল কয়টা হয়? ২ টা, ২ টা। আর মিয়োসিসে কয়টা হয়? ৪ টা। ৪ টা। তোমরা অনেক ইম্পোর্টেন্ট জিনিস বাদ দিছো। কায়াজমা বা হচ্ছে ক্রসিং ওভার তোমাদের বইয়ে লেখা ছিল। সরি, কায়াজমাটা লেখা ছিল না, মিস ক্রসিং ওভার। তো ক্রসিং ও মিস অ্যাকচুয়ালি অতটা টাইম ছিল না টাইপ আচ্ছা করার হ্যাঁ, মিস। এটা ঠিক বলছো। টাইমটা একটু খেয়াল করবা তোমরা। আর তুমি একটু দেরিতেও মানে স্টার্ট করছো এক্সাম, রাফেল। এটা আমি কনসিডার করবো। তাহলে অপত্য কোষ সংখ্যা এখানে লিখবা, বাংলায় লিখবা আরকি ২ টা। আ আর ওকে। এখানে লিখবা হচ্ছে কয়টা? ৪ টা। আর হচ্ছে যে কায়াজমা বা ক্রসিং ওভার এগুলো লিখতে হবে। হ্যাঁ, ক্রসিং ওভার তুমি কি লিখবা? মাইটোসিসে হয় না। ঠিক আছে? আর মিয়োসিসে লিখবা যে ক্রসিং ওভার সম্পন্ন হয় বা ক্রসিং ওভার হয়, এরকম লিখবা। তারপরে হচ্ছে আরো কিছু ছিল, যেমন হচ্ছে তোমার আ ফাংশন লিখতে পারো চাইলে বা হচ্ছে কোন কাজে হয়। যেমন তোমরা একজনকে যেমন লিখেছো, আপনি মনে হয় গ্যামেট তৈরিতে, কিন্তু এটা কিন্তু গ্যামেট তৈরিতে হয় না। এটা শুধু সোমাটিক সেল মানে দেহকোষে হয়। তো এইভাবে তোমরা ছোট, ছোট করে, কিন্তু সেটার যাতে ভ্যালু থাকে। তুমি ১০ টা পার্থক্য লিখলা কিন্তু ঠিকমতো বুঝা যাচ্ছে না। তাইলে কিন্তু টিচার নাম্বার দিতে পারবে না। ঠিক আছে? তোমরা ব্যাপারটা বুঝতে পারছো কিভাবে লিখতে হবে?
ইয়েস। জি ম্যাম। আচ্ছা, তাহলে দুইজনে বাসায় একটু ট্রাই করো, তাহলে আমাকে দেখাতে পারো, না দেখালেও ইটস ওকে, এটা পারবা তোমরা, আমি আশা রাখি। আচ্ছা, এরপর চলে আসো ভৌগোলিক অবস্থান নির্ণয়ে দ্রাঘিমা রেখার ব্যবহার। আমরা এখন দ্রাঘিমা রেখা দিয়ে আর কি ভৌগোলিক অবস্থানটা নির্ণয় করব। আমরা জানি অক্ষাংশ উত্তর দক্ষিণ বরাবর কোনো স্থান বা বিন্দু কোথায় আছে সেটা জানায় দেয়, আর পূর্ব পশ্চিম হলে সেটা দ্রাঘিমাংশ জানায় দেয়। এখন যেকোনো স্থানের প্রকৃত অবস্থান জানার জন্য আমার অক্ষাংশ জানতে হবে, দ্রাঘিমাংশও জানতে হবে। এক্ষেত্রে অক্ষরেখা দ্রাঘিমা রেখা মিলে পৃথিবীর পৃষ্ঠে অথবা গ্লোবের উপর ছক কাগজের ন্যায় একটি কাঠামো তৈরি করে, যাকে বলে গ্র্যাটিকোল। মানে একটা 3D স্ট্রাকচার করে। ভালো করে বুঝি। মনে করো এটা হচ্ছে পৃথিবী। তো এটা মনে করো একটা অক্ষরেখা, এটা একটা দ্রাঘিমা রেখা। এরা ২ জন মিলে, ধরো এটা যদি একটা 3D চিত্র চিন্তা করতে আরকি, তাহলে এখানে একটা তল বা একটা গ্র্যাটিকিউল এর মতো তৈরি করছে, যেটাকে তুমি আরকি বুঝতে পারতেছো যে ঠিক এই অংশটা আমি বুঝাচ্ছি। হ্যাঁ? তো কি বলছে যে তারা একটা কাঠামো, ছক কাগজের ন্যায় একটা কাঠামো তৈরি করে, যাকে আমরা বলি গ্র্যাটিকিউল। এই ছকে কোনো স্থানের অক্ষাংশ বা দ্রাঘিমাংশ জানা থাকলে ছক কাগজে না আমরা সেই স্থানের অবস্থান বের করতে পারি। এছাড়া কোনো স্থানের সময় ও তারিখ নির্ধারণের জন্য দ্রাঘিমাংশের অনেক গুরুত্ব আছে। তাহলে গ্র্যাটিকিউল জিনিসটা কি? গ্র্যাটিকিউল হচ্ছে তুমি যদি দ্রাঘিমা রেখা এবং হচ্ছে অক্ষরেখা এই ২ টাকে একসাথে কখনো ছেদবিন্দু চিন্তা করো, তখন দেখবে ছক কাগজের মতো একটা জিনিস তৈরি করতেছে। এটাকে আমরা বলি হচ্ছে গ্র্যাটিকিউল, আর কিছুই না। মানে প্যারালাল আর ওই যে লম্বভাবে মেরিডিয়ান আর এটা দেখবে একসাথে একটা ছকের মতো তৈরি করতেছে। পৃথিবীটাকে যদি গ্লোব চিন্তা করো বা তোমাদের কাছে যদি মানচিত্র থাকে, দেখবে ছোট, ছোট ছক গ্রাফ পেপারের মতো করে কাটা থাকে। দেখছো না? এরকম, 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 এরকম। তারপর সবগুলার গায়ে দাগ কাটা থাকে। এই যে প্রতিটা একটা করে ছক তৈরি করতেছে না, ঘর তৈরি করতেছে না? এটাকে আমরা বলি হচ্ছে গ্র্যাটিকিউল। ঠিক আছে? এবার আসলে সময় আর তারিখ নির্ণয় করব আমরা। সময় আর তারিখ কিভাবে নির্ণয় করতে হয় এটা আরকি তোমাকে এখানে ভালো করে শিখাবে। মূল মধ্যরেখা যেটা হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমা। যেহেতু গ্রিনিচের উপর দিয়ে গেছে, তাই পৃথিবীর যেকোনো স্থানের সময় গ্রিনিচের সময়ের সঙ্গে তুলনা করে নির্ণয় করা হয়। তাহলে এটা আমার রেফারেন্স পয়েন্ট। এটার আমি কত ঘন্টা আগে আছি, কত ঘন্টা পরে আছি, এটা আসলে হিসাব করতে হয়। ঠিক আছে? তাহলে কার থেকে আমি সব হিসাব করব বলো তো? কোন এলাকার সাথে মিলিয়ে সময়? বলতে পারবা? জি ম্যাম। কোন এলাকার সময়ের সাথে তুলনা করে তুমি বাকিদের সময়টা নির্ণয় করবা? হচ্ছে গ্রিনউইচ, যে গ্রিনিচ। গ্রিনিচ সময়। গ্রিনউইচ মেরিডিয়ান। ভেরি গুড। তাহলে টাইম জোন গুলা বা লঙ্গিটিউড গুলা বা সময়গুলা এভাবে আমরা আরকি চিন্তা করতে পারি। এরপরে আসো ডেডলাইন বা তারিখ রেখা বলি অনেক সময়। তো যেকোনো রেখার চারদিকে ঘুরে একটা বৃত্ত সম্পূর্ণ করে যদি আমরা আবার শুরুর বিন্দুতে ফিরে আসি, তাহলে আমরা জানি মোট কোণের পরিমাণ হবে ৩৬০ ডিগ্রি, ১৮০ ডিগ্রি, ১৮০ ডিগ্রি। ঢাকিমার ক্ষেত্রে আমি যদি পূর্ব পশ্চিম ৩৬০ ডিগ্রি ঘুরে আসি, ১৮০, ১৮০ করে ৩৬০ হবে। একদিনে যেহেতু মোট ২৪ ঘন্টা, তাই আমার প্রতিটা দ্রাঘিমা কতটুকু অতিক্রম করে এটা জানতে হবে। তাহলে ৩৬০ কে আমি কত দিয়ে ভাগ করব? ২৪ দিয়ে ভাগ করব। কারণ আমরা জানি ২৪ ঘন্টায় একবার ঘুরে আসে, তাই তো? একবার ঘুরে আমার সূর্য আরকি আ অতিক্রম করতেছে ২৪ ঘন্টায়। তো ৩৬০ কে ২৪ দিয়ে ভাগ করলে তোমার কত আসে? ১৫ ডিগ্রি আসে। 15 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করলে তুমি ঘড়ির সময় কত ঘন্টা পরিবর্তন হবে? ১ ঘন্টা। ২৪ ঘন্টায় যদি ৩৬০ ডিগ্রি অতিক্রম করে, তাহলে ১ ঘন্টায় কত ডিগ্রি অতিক্রম করবে? ২৪ ঘন্টায় অতিক্রম করে ৩৬০ ডিগ্রি। ঐকিক নিয়ম। তাহলে ১ ঘন্টায় কতটুকু অতিক্রম করবে? রেসপন্স করো। কত ডিগ্রি অতিক্রম করবে? হিসাব করে দেখো কত আসবে? আমরা কি বুঝতে পারছি? আমাকে একটু রেসপন্স করো তো। আমার মনে হচ্ছে আমি বলে যাচ্ছি। তোমরা হয়তো শুনছো না বা ম্যাম বুঝতে হচ্ছে পারছো না। এরকম নেটওয়ার্কের হচ্ছে? সমস্যা।
আচ্ছা ঠিক আছে। আদনি বাট শুনতে পাচ্ছ বৃষ্টি তোমরা বা হচ্ছে বুঝতে তো। পারছো? ও আচ্ছা, আচ্ছা। ভালো তো আমাদের এখানে তো এখনো হয়নি। আচ্ছা। তাহলে একটু কষ্ট করে কনসেনট্রেট করো আর বেশিক্ষণ নাই। আমরা একটু দেখায় দিচ্ছি। তাহলে মূল আচ্ছা মধ্যরেখা ম্যাম। থেকে পূর্ব দিকে গেলে ঘড়ির সময় বাড়তে থাকে। তাহলে মূল মধ্যরেখার পূর্ব দিকে গেলে বাড়াবা আর পশ্চিমে গেলে কমাবা। মূল মধ্যরেখার পূর্বাংশের এলাকার ঘড়ির সময়কে তাই আমি পজিটিভ ধরবো। দেখবে জিএমটি প্লাস এভাবে লেখা থাকে। আর পশ্চিমে ঋণাত্মক দেব, হ্যাঁ? দ্রাঘিমা রেখার সঙ্গে সামঞ্জস্য রেখে পৃথিবীকে বেশ কয়েকটি সময় জোন বা টাইম জোনে বিভক্ত করা হয়। বাংলাদেশের দ্রাঘিমাংশ 90 ডিগ্রি হওয়ার কারণে গ্রিনিচের সময় ঘড়ির সময় থেকে আমরা ৬ ঘন্টা এগিয়ে আছি। মানে গ্রিনিচে যখন দুপুর ১২টা তখন বাংলাদেশের সন্ধ্যা ৬টা। ঠিক আছে? তার মানে আমরা একটু পূর্ব সাইডে আছি। গ্রিনিচের মূল মধ্যরেখা এবং আন্তর্জাতিক তারিখ রেখার মাঝে পার্থক্য ১৮০ ডিগ্রি। আচ্ছা, তাহলে আরেকটা রেখা পড়ছিলাম সেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। তাই এই ২ স্থানের মাঝের সময়ের পার্থক্য হবে ১২ ঘন্টা। তাহলে আবার দেখো আমরা জানি ২৪ ঘন্টায় ৩৬০ ডিগ্রি অথবা আমরা এভাবেও বলতে পারি ৩৬০ ডিগ্রি পরিবর্তন হয় কত ঘন্টায়? ২৪ ঘন্টায়। তাহলে ১৮০ ডিগ্রি পরিবর্তন হবে কত ঘন্টায়? ১২ ঘন্টায়। তাহলে এখানে আমার ১২ ঘন্টার পার্থক্য থাকবে। ঠিক আছে? এই ২ স্থানে। এখন যদি মূল মধ্যরেখা থেকে একই দিনে, একই সময়ে ২ জন মানুষ একজন পূর্ব দিকে, একজন পশ্চিম দিকে রওনা করে আন্তর্জাতিক তারিখ রেখায় পৌঁছায় এবং তা অতিক্রম করে তাহলে পূর্ব দিকে যাত্রাকারীর ঘড়ির সময় ১২ ঘন্টা বেশি হবে। আর পশ্চিম দিকে ১২ ঘন্টা কম হবে। দুজনের সময়ের মধ্যে পার্থক্য ২৪ ঘন্টা হয়ে যাওয়ার কারণে তারিখের হিসাবে পার্থক্য হয়ে যাবে। এর জন্য তারিখটা চেঞ্জ হয়ে যাবে। এই সমস্যা এড়ানোর জন্য এরকম সমস্যা যাতে না হয়, কেউ আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পূর্ব দিকে এলে তাকে ঘড়িতে ১ দিন পিছিয়ে দিতে হবে। একইভাবে কেউ আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পশ্চিমে গেলে তাকে ১ দিন বাড়িয়ে দিতে হবে। মনে করো এখন তুমি কোনো দ্রুত গতির যানে করে পূর্ব দিকে ১০০ ডিগ্রি ১৮০ ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করে গেলে। সেক্ষেত্রে আজ যে তারিখ আছে তোমার ঘড়িতে তা ১ দিন পিছিয়ে নিতে হবে। যেমন তুমি ২১শে ফেব্রুয়ারি রওনা হলে তোমাকে ২০ ফেব্রুয়ারি করতে হবে। একইভাবে তুমি পশ্চিম দিকে গেলে ২১শে ফেব্রুয়ারি হলে তোমাকে সেটা ২২শে ফেব্রুয়ারি করে নিতে হবে। এটা একটা সমস্যা এই কারণে। ক্লিয়ার তোমরা? এটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। তোমাদেরকে বলবে যে কোনটা কত। আচ্ছা তোমাদের এই যে ক্লাইমেট জোন আছে, এই যে মেরু অঞ্চল, তুন্দ্রা অঞ্চল অনেকগুলো আছে। মরুভূমি, চিরহরিৎ বন। আচ্ছা এটা আমরা আজকে পড়বো না। তোমরা আন্তর্জাতিক তারিখ রেখা পর্যন্ত মানে ডেট এবং টাইম কিভাবে ঠিক করে এই পর্যন্ত পড়ে আসবে 11.4। ঠিক আছে? এটা হচ্ছে গ্রিনিচের মধ্যরেখা দেখাচ্ছে যেটা 0 ডিগ্রি। আর এটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। আবার ডানে গেলে ১২ ঘন্টা বা বেড়ে যায়। বামে মানে পশ্চিমে গেলে ১২ ঘন্টা কমে যায়। ক্লিয়ার? ঠিক আছে? Yes, ma'am. আচ্ছা। আর বাসায় চাইলে একটু কি দেখতে পারো এই যে ভৌগোলিক অঞ্চলগুলা, মেরু অঞ্চল এগুলা না একদম সহজ। এগুলো তোমরা একটু পড়লেও পারবা। আমি অবশ্যই তোমাদেরকে পড়ায় দিব। কিন্তু যেহেতু এটা একটু মুখস্থ টাইপসের তোমরা চাইলে একবার একটু রিডিং পড়ে আসতে পারো। আমি আরেকবার পড়ালে তোমাদের মুখস্থ হয়ে যাবে। সো এই জিনিসগুলো একটু দেখতে পারো। আমরা একটু দেখি এই চ্যাপ্টারে আর কি আছে। বিভিন্ন অঞ্চল আছে যেমন অঞ্চলগুলাকে কয়টা ভাগে ভাগ করছে। অঞ্চলগুলাকে মেরু অঞ্চলে ভাগ করছে। তারপরে হচ্ছে তুন্দ্রা অঞ্চলে ভাগ করছে, মরুভূমিতে ভাগ করছে, চিরহরিতে ভাগ করছে। ভৌগোলিক অঞ্চলের পরিবেশগত বিষয় এবং মানুষের ভূমিকা। আচ্ছা ওই পার্ট শেষ। এবার আসো পরিবেশগত বিষয় মানুষের ভূমিকা নিয়ে তোমাদের এই টপিকটা যে মানুষ আসলে কিভাবে বিভিন্ন এলাকায় আরকি বা বিভিন্ন ভৌগোলিক অবস্থানের সাথে কিরকম বনজ হচ্ছে বা গ্রিন হাউস গ্যাস হচ্ছে কিনা, তুন্দ্রা অঞ্চলে কি প্রভাব পড়তেছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে কিনা। এগুলা নিয়ে আরকি এখানে কথা হবে। ঠিক আছে? তোমরা এটুকুই দেখো। তোমরা আজকে বাসায় তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিছি। সেটা হচ্ছে মাইটোসিস, মেয়োসিস এর বিভাজনটা একটু করে আনবা। এটা আমাকে না দেখাইলেও চলবে কিন্তু বাসায় অবশ্যই একবার প্র্যাকটিস করবা। অলরাইট? কারো কোনো কোয়েশ্চেন আছে? আদনি তুমি কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। মনে হয় নেটওয়ার্কের একটু সমস্যা, তাই না? আমরা জি। যতটুকু পড়িয়েছি বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই পড়ি। নেক্সট দিন আমরা ইনশাআল্লাহ বাকিটুকু পড়ব। আচ্ছা ওকে? ম্যাম। আসসালামু আচ্ছা। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।